এক কোর্টে ছিল দুজন অ্যাডভোকেট। ওদের নামও ছিল একই, এজন্য হরহামেশাই ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো কেস নিয়ে। একজনের কেস আরেকজন নিয়ে যেত। বলা যায় ওদের সম্পর্কটা ছিল একদম দা কুমড়ার মতো। তবে ওরা দুজনই ছিল সৎ এবং নিষ্ঠাবান উকিল। একবার দুজনে একটা কেসে জড়িয়ে পড়ে। কেসটা ছিল দেশের সবচাইতে বড় বিজনেসম্যানের বিপক্ষে এক কৃষকের বইয়ের কেস। এই ব্যাপারটাতে ওরা দুজনই এক হয়ে যায়। এর পরে কি ঘটেছিল, ওরা কি কেসটা জিততে পেরেছিল, এটা জানতে তোমাদেরকে পুরো এক্সপ্লেনটি দেখতে হবে। আমার চ্যানেলটায় সমস্যা হওয়ার জন্য অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, এই জন্য চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তো দয়া করে তোমরা যদি লাইক ও কমেন্ট করে দিতে তাহলে খুব উপকার হতো। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় পার্সুল ভিলেজ, রাজস্থান, সাল 2011। এক বৃদ্ধ এবং তার বউ গাড়ি করে শহরে যাচ্ছিল, উদ্দেশ্য কোর্ট। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ওদের কেসের শুনানি। ওনার নাম রাজারাম আর বউ জানকী। ওনারা এলাকার ল্যান্ডলর্ডের থেকে টাকা নিয়েছিল, কিন্তু সময় মতো সেটা পরিশোধ করতে পারেনি। বারবার ডেট নিলেও সেগুলো কোনোভাবেই পরিশোধ করতে পারেনি ওরা। এই জন্যই আজকে এই ব্যবস্থা করা হয়েছে। এখানে এসেও রাজারাম বলে এবছর আমি টাকাটা দিতে পারবো না। তখন জাজ নির্দেশ দেয় রাজারামের যতটুকু জমি আছে সেটুকুই লোকটাকে দিয়ে দিতে, যার থেকে সে টাকাটা নিয়েছিল। রাজারাম অনেক করে অনুবিনয় করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসে ওরা। পরদিন সকালবেলাতেই রাজা নিজের হাতে পায়ে কলসি বেঁধে পানির মধ্যে ঝাঁপ লাগিয়ে মারা যায়। এরপর কেটে যায় কয়েক বছর। দেখা যায় একটা কোর্টরুমের মধ্যে একটা কেসের শুনানি চলছিল। শশীবালা নামের একটা ছেলে মেয়ের ভান ধরে 80 বছরের বৃদ্ধ একজনকে বিয়ে করেছিল। বিয়ের 4 দিন পরে ওরা জানতে পারে যে শশীবালা আসলে মেয়ে নয়, ছেলে। এখানে কেস চলতে থাকলে শশীর কোনো উকিলকে দেখতে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে জানালা দিয়ে উকি মারে জগদীশচন্দ্র মিশ্রা ওরফে জলি। সে জানায় বাহিরে আমার অনেক দিনা পাওনা, তো এই জন্য আমি দরজা দিয়ে আসতে পারছি না। এই ব্যাপারটা আবার জাজ মজা হিসেবে নেয় আর ওকে ঢুকতে দেয়। কোর্টরুমের মধ্যে এসে জলি বলে এগুলো সব মিথ্যা কথা। আমার ক্লায়েন্ট শশীবালা একজন মেয়ে, কিন্তু এটার তো কোনো প্রুফ করা যাচ্ছিল না। এই জন্য ডিএনএ টেস্ট করার জন্য নির্দেশ দেয় জাজ, আর ততদিন পর্যন্ত ওকে কারাগারে রাখতে বলে। তখনই জলি বলে ওঠে আমার ক্লায়েন্টকে যে কারাগারে রাখবেন, তো সেটা কোন কারাগারে রাখবেন, ছেলে কারাগার নাকি মেয়ে কারাগার? প্রতিপক্ষের কথা মতো যদি আমার ক্লায়েন্টকে একজন ছেলে হয় তাহলে তাকে যদি ছেলে কারাগারে রাখেন, কিন্তু রিপোর্টে যদি আসে সে মেয়ে, তাহলে এর দায়টা কে নেবে? আর আমার কথা মতো যদি ওকে মেয়ে কারাগারে রাখেন, তারপর রিপোর্ট আসলে যে ও ছেলে, তখন দায়টা কে নিবে? এজন্য আমার মতো ওকে বেল দিয়ে দেওয়া উচিত। জাজ ওর কথাগুলো বুঝতে পেরে ওকে বেল দিয়ে দেয়। তারপর পরই দেখা যায় আসলে শশীবালার নাম শুধু শশী, আর সে একজন ছেলে। বৃদ্ধ মানুষজনকে ফাঁসানোই হচ্ছে ওর মূল কাজ। তখন ওদের থেকে পেমেন্ট নিয়ে চলে যায় জলি। অন্যদিকে দেখা যায় সুটেড বুটেড হয়ে অনেক তাড়াহুড়ো করে কোর্টরুমের দিকে যাচ্ছিল জগদীশ ত্যাগী ওরফে জলি। হঠাৎ করে ওর দেখা হয়ে যায় শশীর সাথে। তখন বলে চলেন আপনাকে বেল করিয়ে দেই। কিন্তু শশী জানায় তুমি কে? আমি জলিকে হায়ার করেছিলাম, ও আমাকে বেল করিয়ে দিয়েছে। এটাতে ত্যাগীর আর বুঝতে বাকি থাকে না যে ওর কেসটা কে লড়েছে। এই জন্য ছুটতে ছুটতে চলে আসে মিশ্রার কাছে। ওদেরকে আসতে দেখেই তো মিশ্রা দরজাটা বন্ধ করে পুজো করতে শুরু করে দেয়। এদিকে ত্যাগীও কম না, সে অনেক চিল্লাপাল্লা করছিল আর একটা লাঠি নিয়ে ওকে মারারও চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক মানুষ সমবেত হয়ে যায়। সেই কোর্টের বার কাউন্সিলের প্রেসিডেন্টও চলে আসে। তারপর ব্যাপারটা সুরাহা করে দেয় এবং দুজনকেই 2500 করে টাকা দেওয়া হয়। ওদের দুজনের সম্পর্ক যেন একদম দা কুমড়া, কেউ কাউকেই সহ্য করতে পারতো না। এখান থেকে ঝামেলা মিটিয়ে ত্যাগী চলে আসে বাড়িতে। ওর বউয়ের নাম সান্ধিয়া। ওদের ফুটফুট একটা মেয়েও আছে। ওর বউ আসলে এনজিওতে কাজ করে। এখানে ওর বউকেই নিতে এসেছিল। সেখানে মাঠ লেভেলে কাজ করতো লক্ষ্মী নামের একজন মহিলা। তিনি ত্যাগীকে ডাক দিয়ে বলেন গ্রামের কিছু গরিব মানুষের হয়ে কেস লড়তে। প্রথমে তো কেস লড়তে চাচ্ছিল না ত্যাগী, তারপর কি যেন একটা ভেবে রাজি হয়ে যায় আর আগামীকালকে কোর্টে আসতে বলে ওদেরকে। অন্যদিকে দেখা যায় মিশ্রা বাড়িতে এসে পৌঁছে। ওর বউয়ের নাম পুষ্পা। সে একটা বুটিক শপ চালাতো। যদি ওরা দুজনে হালকা পাতলা ঝগড়া করে, কিন্তু ওদের মধ্যে ভালোবাসাও প্রচুর। তরকারি রান্না করে রেখেছিল পুষ্পার, রুটি বানাতে বলে মিশ্রাকে, আর অন্য কোনো উপায় না থাকায় সেটাই করতে থাকে মিশ্রা। পরদিন সকালবেলাতেই মিশ্রা চলে আসে কোর্টে। এসে দেখতে পায় বাইরে প্রায় 40 জনের মতো মানুষ দাঁড়িয়ে আছে। এটা দেখে তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় মিশ্রার। আজকে যেন ওর ঈদের দিন লেগে গেছে। তারপর ওর সেক্রেটারিকে কল দিয়ে তাড়াতাড়ি 40টা 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসতে বলে, সাথে টাইপরাইটারও। কিছুক্ষণের মধ্যেই সেক্রেটারি নিয়ে চলে আসে ওগুলো। তারপর শুরু হয়ে যায় কাজ। কয়েক ঘন্টার কাজের পরে শেষ হয় সব পিটিশন ফাইল করা। এবার টাকা নেওয়ার পালা। কিন্তু সবাই জানায় যে তাদের কাছে কোনো টাকা নেই। এটাতে হতবাক হয়ে যায় মিশ্রা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। প্রথমে তো মিশ্রা মনে করেছিল ওরা ওর সাথে মজা নিচ্ছে, কিন্তু যখন বুঝতে পারে যে আসলে ওদের কাছে কোনো টাকা নেই, তখন আরো বেশি শক খেয়ে যায়। তারপর সবাই কিছু কিছু করে টাকা দিতে থাকে ওকে। 40 জনের টাকা মিলিয়ে ওঠে 325 টাকা আর কিছু শাকসবজি। এতক্ষণে মিশ্রার আর বুঝতে বাকি থাকে না যে ওকে ত্যাগী এই ভেজালটায় ফেলেছে।
এদিকে দেখা যায় ত্যাগী ওর চেম্বারের দিকে আসছিল, তখন বাহিরে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। উনি হচ্ছে সিনেমা শুরুতে দেখানো রাজারামের বউ জানকী। আসলে ওনাকে এখানে পাঠিয়েছিল সান্ধিয়া। কিন্তু ত্যাগী কোনো গরিব মানুষের কেস লড়তে চায় না, কারণ এখন ওর একটা মেয়ে হয়েছে, তাকে ভালোভাবে বড় করতে হলে তো টাকার প্রয়োজন। এই জন্যই মহিলাটিকে বলে যে আপনি ভুল জায়গায় এসেছেন, আপনি জলি মিশ্রার কাছে যান। সে খুবই ভালো মানুষ, আর গরিব মানুষ এবং কৃষাণ সবার কেস সেই লড়ে। তারপরই জানকী চলে আসে মিশ্রার কাছে। কিন্তু মিশ্রা একটু আগে যে পরিমাণ ধোঁকা খেলো এটাতে আগে থেকেই সে পাগল হয়েছিল। তারপর আবার যখন এসে জানকী ওর কেসটা লড়তে বলে তখন তো পুরো পাগল হয়ে যায়, আর ওনার থেকে অনেক করে ক্ষমা চায়। আপনাকে যে আমার কাছে পাঠিয়েছে সেই হচ্ছে আপনার লোক। এই ব্যাপারগুলোতে জানকীর মন অনেক খারাপ হয়ে যায়। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সেখান থেকে প্রত্যান করে। সন্ধ্যাবেলাতেই ত্যাগী বাড়িতে আসলে ওর বউকে জিজ্ঞেস করে, তোমার কাছে জানকী আন্টি গিয়েছিল না? সে জানায় যে না, আমার কাছে যদি যেত তাহলে তো আমি তোমাকে কল করতামই। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তখন ত্যাগীকে বাইরের শুকনো কাপড়গুলো তুলতে বলে। সে বাহিরের কাপড়গুলো তুলতে গেলে দেখতে পায় বাইরে বৃষ্টিতে বসেছিল জানকী। এটাতে নিজেকে একটু দোষী মনে হতে থাকে ত্যাগীর। তারপরও প্রথমে এসে দরজাটা আটকে দেয়, কিন্তু পরক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে যায় ওর বউ, আর জানকী আন্টিকে ঘরের মধ্যে ঢোকায়। এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা শোনাতে থাকে ত্যাগীকে। তুমি আসলে কেমন মানুষ বলো তো? সকালবেলা 40 জন মানুষকে তুমি ডেকেছিলে, তারা যখন তোমার কাছে গেছে তখন ওদেরকে তুমি ধোকা দিয়েছো। আবার জানকী আন্টিকে আমি তোমার কাছে পাঠিয়েছি, তারপরেও তুমি ওনাকেও ধোকা দিলে। তোমার এতটা অধপতন হয়েছে। তুমি যদি একবার ওনার কাহিনীটা শুনতে তাহলে তুমি অবশ্যই কেসটা নিয়ে নিতে। তখন ত্যাগী বলে, এই জন্যই তো আমি শুনিনি, কারণ এখন আমাদের একটা মেয়ে হয়েছে, ওকে ভালোভাবে বড় করতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন। এই জন্য ফ্রিতে আমি আর কোনো কাজই করতে পারবো না। আরও অনেক কথা বলতে থাকে ত্যাগী। হঠাৎ করে এক পাশে খেয়াল করে দেখতে পাও ছোট্ট মেয়েটা জানকীর ছাগলের বাচ্চা দুটোকে খাবার খাওয়াচ্ছিল নিজের থালাতেই। এটা দেখে মন গলে যায় ত্যাগীর, আর সে জানকীর কেসটা লড়বে বলে সিদ্ধান্ত নেয়। পরদিন সকালবেলাতেই দেখা যায় জাজ সুন্দরলাল ত্রিপাঠীকে। এখন তিনি অনেক বেশি শরীরের প্রতি যত্ন নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ওর পিএস এসে জানায়, আপনার সাথে জগদীশ ত্যাগী নামের একজন দেখা করতে এসেছে। ওর নাম শুনেই কেমন যেন অবস্থা খারাপ হয়ে যায় সুন্দরলালের। আসলে সিনেমার প্রথম ইনস্টলমেন্টে আমরা দেখেছিলাম জলির কাজসাজি। তারপরই জলি ভেতরে আসে, আর সুন্দরলালের সম্পর্কে অনেক প্রশংসা করতে থাকে। এগুলোতে সুন্দরলালের তো খুব ভালোই লাগছিল। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে হঠাৎই ত্যাগী এমন একটা কথা বলে ওঠে যেটা শুনে অনেক রেগে যায় সুন্দরলাল, আর ত্যাগীকে ঘর থেকেই বের করে দেয়। বলে, তুমি অ্যাডভোকেট আর আমি জাজ, তো আমাদের সম্পর্কটা অতটুকু থাকা পর্যন্তই ঠিক আছে। বন্ধুসুলভ আচরণ করতে একদম এসো না আমার সাথে। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় কোর্টের কার্যক্রম। কেসটা করেছিল জানকী, আর কেসটা করেছিল ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। শুরু হয়ে যায় কেসের শুনানি। জানকীর বাড়ি আসলে বিকানেরে ছিল। তখন সুন্দরলাল জিজ্ঞেস করে, তাহলে এখানে কি করছো তোমরা? ওখানেই তো তোমাদের কেসটা লড়া উচিত ছিল, তাহলে দিল্লি তো কেন? তখন ত্যাগী জানায়, ইম্পেরিয়াল কোম্পানিটা রেজিস্টার হচ্ছে দিল্লিতে, এই জন্য নিয়ম মোতাবেক এখানেই কেসটা লড়তে হবে আমাদের। তখন জাজ বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ইম্পেরিয়ালের হয়ে কে লড়বে? কিছুক্ষণের মধ্যেই কোর্টরুমের মধ্যে এসে উপস্থিত হয় জগদীশচন্দ্র মিশ্র ওরফে জলি টু। একে অপরকে সামনাসামনি দেখে তো খুবই অবাক, আর বেঁধে যায় ওদের মধ্যে ঝগড়াঝাটি। এসব কিছু দেখে জাজ বলে, কিছুক্ষণের জন্য কোর্টটা মুলতবি ঘোষণা করা হলো। তারপর ওদের দুজনকে ডেকে নিয়ে আসে ওর চেম্বারে। তোমরা দুজনেই তো আমার জন্য শনির দশা নিয়ে আসো। প্রথমে যখন ত্যাগী এসেছিল তখন আমি একদম সুস্থ ছিলাম, কিন্তু কোর্টে এসে আমার এত বাজে অবস্থা করেছিল যে আমি হার্ট অ্যাটাক করে বসি। তারপর আমার বউ কোনো মতো আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে ফেলে। তারপর আবার যখন আমি ঠিকঠাকভাবে কোর্টে উপস্থিত হচ্ছিলাম তখনই আসে মিশ্রা। সেও আমার এত বাজে অবস্থা করে ফেলেছিল যে আমার চিন্তা করতে করতে আমার বউ এবার হার্ট অ্যাটাক করে আর পৃথিবী ছেড়েই চলে যায়। তো এবার তোমরা দুজনে একসাথে এসেছো। আমার মনে হচ্ছে না আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আর তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা ভালোভাবে কেসটা লড়ো। আগের বারের মতো যদি কিছু দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর ওদের দুজনকে দুটো বই ধরিয়ে দেয়। এটাতে সব রুলসগুলো লেখা ছিল। ওই বইয়ে যা যা লেখা আছে তোমরা ওইভাবেই চলবা, না হলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। ওরা দুজনেও সম্মতি দেয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় কেসের শুনানি। ত্যাগী কিছু বলতে যাবে, ঠিক তখনই মিশ্রা বলা শুরু করে, আমার ক্লায়েন্ট বিভিন্ন গরিব জায়গায় গিয়ে টাকা ইনভেস্ট করে, তাদের জমি আসল মূল্য থেকে ডাবল দাম দিয়ে কেনে এবং সেখানে ইন্ডাস্ট্রি বানায়। বিকানেরও ঠিক তেমনটাই হয়েছে। টোটাল 4260 জন কৃষকের থেকে জমি কেনা হয়েছিল। ওদের মধ্যে কেউ তো পিটিশন ফাইল করেনি, তাহলে ইনি কেন করলেন? এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে ইনাদের ধান্দা এটা, আর এইসব মানুষদেরকে সাপোর্ট করে বিভিন্ন এনজিও। তো ওরা এই কেসটা যে ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রির বিরুদ্ধে করেছে সেটা ভিত্তিহীন। এসব কিছু শোনার পরে সুন্দরলাল বুঝতে পারে যে মিশ্রা যেটা বলছে সেটার দম আছে, আর ত্যাগীও তো কোনো রকম কোনো প্রমাণ দিতে পারছে না, এজন্য কেসটা খারিজ করে দেয়।
অন্যদিকে দেখা যায় বড় রকমের একটা সেমিনার হচ্ছে। সেটাতে বক্তব্য দিচ্ছিল ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার হারিভাই খাইতান। ওর বক্তব্য শুনে তো মানুষ অনেক খুশি। আসলে কথায় আছে না, তেলা মাথায় তেল সবাই দেয়। তো হারিভাই যেটাই বলছে সেটাই সবার কাছে ভালো লাগছে। হারিভাই বক্তব্য দিতে থাকলে হঠাৎই তার পিএসকে দেখতে পায় সেখানে। তখন বক্তব্য শেষ করে এগিয়ে যায় ওর দিকে। তারপর সে জানায়, স্যার একটু সমস্যা হয়েছে। ওই যে রাজারামের বউ জানকি আছে না, উনি পিটিশন ফাইল করেছে আমাদের বিরুদ্ধে। তবে কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। তখন হারিভাই বলে, অ্যাডভোকেট কাকে দিয়েছো আর বিক্রমকে ফোন দাও। কিন্তু পিএস জানায়, না স্যার, এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে যদি আমরা অত বড় উকিল ধরি তাহলে মিডিয়া ইনভলভ হয়ে যাবে এখানে, আর কেসটা আরও বেশি বাজে হয়ে যাবে। আমি লোকাল একজন উকিলের সাথে কথা বলেছি, সেই সব কিছু দেখে নেবে। তবে ওর কথা একদমই ভরসা করতে পারে না হারিভাই। তারপরে ওর অন্য উপায় তো নেই, কারণ বিক্রমও তো এখন দেশে নেই। সে বড় মাপের আরেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কেসটা লড়তে লন্ডন গেছে। জলি এই কেসটা রফা দফা করে সন্ধ্যার দিকে চলে আসে হারিভাইয়ের পার্টিতে। সেখানে সে এসেই অনেক বড় বড় বিজনেসম্যানকে দেখতে পায়। তারপর হারিভাইয়ের পিএসের কাছে গিয়ে বলে, স্যার একটা বিল বাকি ছিল আমার 25,000-এর। তখন বিলের কাগজটাকে দিলে বলে যে, তুমি টেনশন নিচ্ছ কেন, তুমি হারিভাইয়ের কেস লড়ছো তো তোমার কোনো চিন্তা করতে হবে না। তখন জলি বলে, ঠিক আছে, তাহলে আপনি কি আমাকে একটু হারিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন? ওনার পা ধরে একটু সালাম করে আমি আশীর্বাদ নেব। তখন পিএস জানায়, নিজের যতদূর ক্ষমতা ততদূর পর্যন্ত থাকো তুমি। হারিভাইয়ের কাছে যেতে আমার 1 বছর সময় লেগেছিল, আর উনি আমার নাম মনে রেখেছিলেন 2 বছর পরে। তো আস্তে আস্তে একাও এত তাড়াহুড়োর কিছু নেই। ঠিক তখনই দেখা যায় সেদিকেই আসছিল হারিভাই। তখন জলিকে সে নাম ধরেই ডাক দেয়। এটাতে জলি সহ সেখানে থাকা সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয় পিএস। তখন জলিকে ওনাকে সালাম করে আর বলে, স্যার আপনি আমার নামও মনে রেখেছেন। তখন হারিভাই বলে, তোমার সম্পর্কে আমি আরও অনেক কিছুই জানি, এসব লোকজনের সাথে তোমার পরিচয়টা আমি করিয়ে দেই। তখন ওকে নিয়ে গিয়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় হারিভাই। কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎ করে জলি হারিভাইকে বলে, স্যার একটু সাইডে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। হালকা সাইডে যাওয়ার পরে জলি ওই চেকটা দেখিয়ে বলে, স্যার একটু টাকা পেতাম আপনাদের থেকে, যদি সেটা একটু দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। আগামীকালকে আমার ছেলের স্কুলে ফি দেওয়ার লাস্ট ডেট, তো এই জন্যই টাকাটা চাইছিলাম। তখন হারিভাই জিজ্ঞেস করে, কত টাকা পাও তুমি? জলি বলে, 50,000 টাকা। কিছুক্ষণের মধ্যেই জলিকে এনে একজন ওই টাকাটা দেয়। সাথে হারিভাই ওকে একটা চাকরির অফার করে। তুমি কি আমার হয়ে কাজ করবে? তোমাকে আমি 50,000 করে দেব। জলি বলে, সবকিছুর দাম তো অনেক বেশি হয়ে গেছে স্যার, তো 50,000-এ তো মনে হয় একটু ঝামেলাই হয়ে যাবে। তখন হারিভাই বলে, প্রত্যেকদিন তুমি 50,000 করে টাকা পাবে। এইটা শুনে তো জলির চোখ কপাল উঠে যায়, কারণ সে তো ভেবেছিল যে মাসে হয়তো 50,000 টাকা দিবে, আর সাথে সাথেই রাজিও হয়ে যায়। অনেক খুশি হয়ে সেই পার্টি থেকে চলে আসে বাড়িতে। এসে দেখতে পায় ওর বাড়ির বাইরে বসে আছে জানকি। তখন বলে, আপনি এখানে কি করছেন? কিছুই বলে না জানকি। তার পরপরই ওর বউ বাহিরে এসে বলে, অনেকক্ষণ ধরে আন্টি এখানে বসে আছে, আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে কিছুই বলছে না, আর বারবার শুধু তোমার কথা জিজ্ঞেস করছে। তারপর আরও কয়েকবার জিজ্ঞেস করার পরে জানকি বলে, আর যাই হোক না কেন আমি মিথ্যে কথা বলি না স্যার, আর আমরা ফ্রডও করছি না, ওখানে আসলে যা ঘটেছিল সেটাই বলছি। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজারাম মারা যাওয়ার পরপরই সেই এলাকায় একটা কাজ করতে এসেছিল হারিভাই। সেই এলাকার এমএলএ এবং ডিএম সবাই তাকে সাপোর্ট করছিল। কিছুক্ষণের মধ্যেই হারিভাইয়ের কানে চলে যায় রাজারামের মৃত্যুর কথা। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে ওনার সাথে। এমএলএ আর ডিএম মিলে একটা গল্প বানায়, বলে যে ওনার ছেলে বউয়ের সাথে ওনার খারাপ সম্পর্ক ছিল। এটা যখন জানাজানি হয়ে যায় তখনই নিজে নিজে মারা গেছে। তবে এই কথাটা শুনে হারিভাই বুঝে যায় যে ওরা মিথ্যা কথা বলছে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় হারিভাই, আর বলে, মা বোনদের সম্পর্কে কখনো এমন বাজে কথা বলবা না তোমরা। কি হয়েছে সেখানে গিয়ে আমি নিজেই জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই হারিভাই তার লোকজনকে নিয়ে চলে আসে রাজারামের বাড়িতে। সেখানে গ্রামের প্রায় সকল মানুষই উপস্থিত ছিল। তখন ওনার ছবিতে ফুল দেয় হারিভাই। তারপর জানকির কাছে গিয়ে বলে, আপনার লসের জন্য আমি খুবই দুঃখিত, যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, এগুলো সব কিছু ভুলে যান। এটা বলে ওনার হাতে 10 লাখ টাকা একটা চেক ধরিয়ে দেয়। সাথে সাথেই জানকি সেই চেকটাই ছিঁড়ে ফেলে আর বলে, কেন এসেছেন আপনারা এখানে? আমরা এতদিন যেভাবে চলেছি এখনও ঠিক সেভাবেই চলতে পারবো, আপনার ওই টাকার আমার কোনো প্রয়োজন নেই। তখন পাশ থেকে জানকির ছেলের বউ এসে বলে, আপনি যদি আমাদেরকে কিছু দিতেই চান তাহলে আমাদের যে জমিটা আপনারা নিয়েছেন সেটা ফিরিয়ে দিন। তখন হারিভাই বলে, সেটা পসিবল ছিল যদি আমার মুখের সামনে চেকটা না ছিঁড়ে ওই কথাটা বলতা, কিন্তু এখন তো তোমাদের গ্রাম ছেড়ে যেতেই হবে। এটা বলেই সেখান থেকে বের হয়ে যায়। গ্রামের সব মানুষ তো ওর নামে তিরস্কার করছিল। সেখান থেকে ক্যাম্পে ফিরে একজনকে বলে, যে গল্পটা তোমরা সাজিয়েছিলে ঠিক তেমনটাই যেন আগামীকালকে নিউজে আসে। হয়ও ঠিক তেমনটাই। পরদিন সকালবেলাতেই জানকি যায় পানি আনার জন্য। পানি নিয়ে যখন জানকি বাসায় ফিরে তখন দেখতে পায় চুলাটা একা একাই জ্বলছে, সেখানে ওর ছেলের বউ নেই।
তারপর ঘরে গিয়ে দেখতে পায় ওর ছেলের বউ নিজে নিজেই মারা গেছে। আর ওর পাশেই পড়ে আছে সেই পত্রিকাটা, যেখানে লেখা ছিল নিজের ছেলের বউয়ের সাথে বাজে কাজ করা ধরা পাওয়ার পরে মারা গেছে রাজারাম, আর এই কারণেই মারা গেছে ওর ছেলের বউ। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। এই গল্পটা শুনে তো একদমই পাগল প্রায় অবস্থা হয়ে যায় জলির। সে জানকীর বিপরীতে কেসটা লড়ে যে কত বড় ভুল করে ফেলেছে এখন সে ওটা তিলে তিলে টের পাচ্ছে। ওর নিজের কাছে নিজেকে অনেক বড় দোষী মনে হচ্ছিল। তখন জানকী চলে যাওয়ার সময় ওর কাছে থাকা একটা ছাগল দেয় জলিকে, বলে আমার কাছে 2টা ছাগল ছিল, একটা দিয়েছি প্রথম জলিকে আর একটা তোমাকে দিলাম। ছাগলটা দিয়েই সেখান থেকে চলে যায় জানকী। এই ব্যাপারগুলোতে অনেক রাগান্বিত হয়ে ইম্পেরিয়ালের অফিসে যায় জলি। সেখানে এসে পিএসকে মারধর করতে শুরু করে। তুই আমাকে কেন পুরো সত্যটা বলিসনি? তখন পিএস জানায় তোমার যতটুকু জানার প্রয়োজন তুমি ততটুকুই জেনেছো, কাজ করেছো, টাকা নিয়েছো, ব্যাস ফিনিশ। ঠিক তখনই দেখা যায় ওখানে চলে আসে হারি ভাই এবং টানতে টানতে ওকে নিয়ে চলে আসে একটা জায়গায়। এই কেবিনটা আসলে জলির জন্যই বানানো হয়েছে। তুমি শুধুমাত্র এখন থেকে আমার হয়েই কাজ করবে। এত ইমোশনাল হলে তো হবে না, তাহলে কোনোভাবেই তুমি উপরে উঠতে পারবে না। গতকালকে তুমি যখন 25,000 টাকার জায়গায় 50,000 টাকা আমার থেকে নিয়েছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে তুমি একটা সুযোগ পেলে সেটা নিয়ে নাও, পরে কি হবে এটা তুমি চিন্তা করো না। তোমার এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জন্য তুমি আমার হয়ে কাজ করো। জীবনে অনেক কিছু করতে পারবে, তোমার যত টাকা প্রয়োজন আমি সেটা তোমাকে দিব। এটা বলে ওর সামনে একটা চেকও আনে। তখন জলি বলে আপনার টোটাল ধন সম্পদ কত টাকা? সেক্রেটারি জানায় 380 বিলিয়ন। তখন জলি জানায় তাহলে আমার প্রয়োজন 190 বিলিয়ন। এটা শুনে সেখানে থাকা সবাই হতবাক। তখন জলি বলে আমি যার কেসটা নিয়েছি তার পুরো সম্পদের অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছেন, আপনি যদি ওনার প্রাইসের সাথে ম্যাচ করতে চান তাহলে আপনাকেও এতটাই দিতে হবে। ওর মুখে এমন কথা শুনে হারি ভাই অনেক রাগান্বিত হয়ে যায় আর বলে তুমি কিন্তু ভুল করছো, তোমাকে আমি দেখে নেব। কিন্তু ওর কোনো কথা না শুনে জলি সেখান থেকে ওনাকে থ্রেট দিয়েই চলে যায় আর বলে দেখা হবে কোর্টে। সেখান থেকে সোজা চলে আসে ট্রেন স্টেশনে। দেখতে পায় জানকী ওনার গ্রামে ফিরে যাচ্ছিল। তখন ওনার দিকে আগাতে গেলে চলে আসে ত্যাগী আর বলে তুই ওদিকে কেন যাচ্ছিস? একদম অমনটা করবি না, আমাদের যা ক্ষতি করার তুই তো করেই দিয়েছিস। মিশরা কোনোভাবেই ত্যাগীকে এটা বুঝাতে পারছিল না যে আমিও এখন তোদের দিকেই। ও বারবার বলছিল যে জানকী আন্টি আমার বাড়িতে এসেছিল, এখন আমিও ওনার সাইডেই। তারপর ওর কথায় বিশ্বাস করছিল না ত্যাগী, আর জানকীর থেকে 100 হাত দূরে থাকতে বলে সবসময়। কিছুক্ষণ পরে সেখানে ওদেরকে কথা বলতে দেখে ও চলে আসে জানকী আর বলে হ্যাঁ আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। আসলে ইম্পেরিয়াল গ্রুপ তো অনেক বড়, ওদের বিরুদ্ধে একা তোমরা কেউই লড়তে পারবে না, এই জন্য আমার 2টা জলই প্রয়োজন, তো তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? না যাওয়া সত্ত্বেও ওরা রাজি হয়ে যায়। কিন্তু তর্ক বিতর্ক কে করবে কোর্টে, মিশরা নাকি ত্যাগী? এটা নিয়ে আবার বাধে ওদের মধ্যে ঝামেলা। কিন্তু ত্যাগী যেহেতু আপিলটা করেছিল তো সেই লড়বে মেইন হিসেবে। এর মধ্যেই দেখা যায় বিক্রম বিদেশ থেকে চলে আসে। এবার হারি ভাইয়ের হয়ে কেসটা বিক্রমই লড়বে। কয়েকদিন পরেই চলে আসে ওই কেসের ডেট। জানকীর হয়ে লড়ছিল ত্যাগী আর হারি ভাইয়ের হয়ে লড়ছিল বিক্রম, আর জাজ রয়েছেন সুন্দরলাল। শুরু হয়ে যায় কেসের কার্যক্রম। প্রথম থেকেই বিক্রম অনেক জোরালোভাবে লড়ছিল, ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না ত্যাগী। অনেকক্ষণ ধরে চলে এই কেসের শুনানি, কিন্তু শেষমেশ যুক্তিতর্কে জিতে যায় বিক্রম। এই ব্যাপারটায় হেসে ফেলে মিশ্রা, কারণ সে তো আগেই বলেছিল যে তুই ওর সাথে লড়তে পারবি না, আমাকে দে। কিন্তু ওর কোনো কথাই শুনেনি ত্যাগী, এই জন্যই সে এমন হেসে ফেলেছে। তবে ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ত্যাগী। এবার জাজের ডিসিশনের পালা, কিন্তু সুন্দরলাল আজকে ডিসিশন দেবে না বলে জানিয়ে দেয়। বিক্রম ওনাকে অনেক করে রিকোয়েস্ট করে কিন্তু লাভ তেমন একটা হয় না, কোনোভাবেই রাজি হয় না সুন্দরলাল। পরের একটা ডেট দিয়ে আজকের মতো কোর্টটা মুলতবি ঘোষণা করে। ওনার চেম্বারে গেলে সুন্দরলালের পিএস বলে স্যার আপনি তো কখনো এমনটা করেন না, আজকের কেসটা তো একদম সবকিছু শেষই হয়ে গেছে, তাহলে আপনি কেন ডিসিশনটা দিলেন না আজকে? সুন্দরলাল বলে সব সময় এমনটা করতে নেই, কিছু কিছু সময় তোমার মনকে প্রায়োরিটি দিতে হয়। দুজন জলই খুবই বোকা, তাদের অত বড় ডিগ্রিও নেই, কিন্তু মানুষ কিন্তু ওরা খুব পিওর। তখন পিএস জানায় স্যার এটা পার্শিয়ালিটি হয়ে গেল না? সুন্দরলাল বলে যে না এটা তেমন না, প্রত্যেকটা নিয়ম যখন লেখা হয় তখন এটার পেছনে কিছু কাহিনী থাকে, এবার না হয় আমি পেছনের কাহিনীকেই গুরুত্ব দিলাম। এটা পার্শিয়ালিটি না, এটাকে বলে সত্য জানার আগ্রহ। এতে পিএসটাও কনভিন্স হয়ে যায়। এদিকে কোর্টের বাইরে এসে দুই জলির মধ্যে কথা কাটাকাটি বেঁধে যায়। এক পর্যায়ে ওদের মধ্যে বেঁধে যায় তুমুল গ্যাঞ্জাম। ওই যে আগেই বলেছিলাম যে ওরা একজন আরেকজনকে কোনোভাবেই সহ্য করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে শুরু হয়ে যায় মারামারিও। এই ব্যাপারটা আবার সব টিভি চ্যানেলেও চলে আসে। মারামারি শেষ করে মিশ্রা যখন বাড়িতে আসে তখন ওর বউর ওপরে অনেক রাগ দেখায়। তুমি কেন কোর্টের মধ্যে ওই সময়টা হাসলে? তুমি তো চাইলে ওনাকে সাহায্য করতে পারতে, সেটা না করে কেন তুমি অমনটা করলে?
যদি তোমার ইগোর জন্য জানকী আন্টির কেসটা হেরে যায় তাহলে আমি তোমার সাথে কোনো দিনই কথা বলবো না। তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ত্যাগীর বাড়িতে গিয়ে ওনাকে সরি বলো। ঠিক এই একই ব্যাপার ঘটে ত্যাগীর বাড়িতেও। ওর বউর ওপর অনেক রাগান্বিত। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ত্যাগীরা দুজনে চলে আসে মিশ্রাদের বাড়িতে। ওদের দুজনেরই সেখানে মিল হয়ে যায়। এদিকে দেখা যায় সুন্দরলাল প্রত্যেক দিনই একবার করে থানায় আসতো। আসলে এই থানায় ছিল একজন লেডি ইন্সপেক্টর। ওনাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল সুন্দরলালের। এজন্য বিভিন্ন তালবাহানা দিয়ে প্রত্যেক দিনই একবার করে হলেও থানায় আসতো। ওনার নাম চাঞ্চাল। এমনই একদিন থানায় এসে ওনাকে ইনভাইট করে ডিনারে যাওয়ার জন্য। ভ্যালেন্টাইন ডেতে ওদের ডেটটা ফিক্স হয়। দেখতে দেখতেই চলে আসে ভ্যালেন্টাইন ডে। সেদিন মিশ্রা, ত্যাগী এবং ওদের দুজন বউসহ চলে আসে বড় মাপের একটা রেস্টুরেন্টে। মিশ্রাই ওদেরকে এখানে এনেছিল ট্রিট দেওয়ার জন্য, কিন্তু ওয়েটার জানায় কোনো টেবিলই ফাঁকা নেই স্যার, আপনাদের 2 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। তখন মিশ্রা বলে তাহলে আর কি করা, চলো ধাবাতে গিয়ে খাবারটা সেরে নেই। এটা শুনে ওর বউ বলে কখনোই না, যত দেরি হোক আমরা এখান থেকে খাবার খেয়ে তারপরেই যাব। আমি জানি যে তুমি ইচ্ছে করে এখানে অ্যাডভান্স বুকিং না দিয়েই চলে এসেছো, কারণ প্রথম থেকেই তোমার প্ল্যান ছিল ধাবায় খাওয়ানোর। হঠাৎ করে ওরা ঘোরাঘুরি করতে থাকলে দেখতে পায় সুন্দরলাল এবং চাঞ্চাল বসে আছে একটা টেবিলে। ওখানে 4টা চেয়ারও ফাঁকা। তখন ওরা দুজন একটা প্ল্যান করে আর সুন্দরলালকে গিয়ে অনেক করে পাম্পট্টি দিয়ে ওখানে বসে পড়ে। তারপর ভরপুর খানাদানা করে। এক পর্যায়ে চাঞ্চালের ঠোঁটে কিছু একটা বেঁধে যায়, সেটা মুছে দেয় মিশ্রা এবং নিজেই খেয়ে ফেলে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ওর বউ। তারপর ওকে বোঝানোর জন্য পিছে পিছেই যায় মিশ্রা। কিছুক্ষণ পরে সেখান থেকে ত্যাগী এবং তার বউ উঠে যায় বাইরের দিকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ওরা ভেতরে আসছিল না। তারপর এক পর্যায়ে ওয়েটারটা বিল নিয়ে আসে। বিলটা দেখে তো সুন্দরলালের মাথাই নষ্ট হয়ে যায়। বিল এসেছে 27,000 টাকা। মানে ওরা 2 পরিবার খেয়ে টাকা না দিয়েই চলে গেছে। তখন চাঞ্চাল বলে জাজ সাহেব, ওরা আপনাকে মুরগি বানিয়ে চলে গেছে। এদিকে দেখা যায় হারি ভাই এমএলএ এবং ডিএম এর সাথে একটা মিটিং করে। বলে যত তাড়াতাড়ি সম্ভব আমার জমিগুলো খালি করে দাও তোমরা। তখন ওরাও একটা প্ল্যান করে বসে। পুলিশ প্রশাসন নিয়ে আগামীকালকে যাবে ওই জায়গায় আর কোনোভাবে একটা ঝামেলা ক্রিয়েট করে সবাইকে ওখান থেকে বের করে দিবে। অন্যদিকে দেখা যায় সেই গ্রামে চলে আসে 2 জলি আর মানুষজনকে প্রোটেস্ট করতে বলে নিজেদের লড়াই কেউ লড়ে দিবে না, তো নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে। সবাই ওদের কথাই শুনছিল, এমনকি সবাই তো নিজেদের জীবন দিতেও প্রস্তুত। ঠিক ওই সময় ডিএম পুলিশ প্রশাসন নিয়ে চলে আসে সেই গ্রামে আর সবাইকে গ্রামটা ছেড়ে চলে যেতে বলে। কিন্তু এখান থেকে কেউ যেতে চায় না। নিজেদের বাড়িঘর ছেড়ে কেনই বা ওরা যাবে এখান থেকে। এমনটাই চলে অনেকক্ষণ। পাশেই দেখা যায় একটা বাড়ির ছাদে গিয়ে ওঠে একটা লোক। ওর হাতে ছিল একটা স্নাইপার। কিছুক্ষণের মধ্যেই সেটা সেট করে ফেলে। সে আবার ফোন দিয়ে কথা বলছিল এমএলএর সাথে। তখন এমএলএর অর্ডার পেয়ে শ্যুট করে দেয় ডিএমকে। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে পুলিশটা তো চড়াও হয় গ্রামবাসীর ওপর। দূরে স্নাইপার থেকে যে শটটা এসেছিল এটা বুঝতে পারে ওরা দুজনই। তখন মিশ্রা যায় ওকে ধরার জন্য। আর এদিকে ত্যাগী মানুষজনকে বাঁচানোর চেষ্টা করছিল। গ্রামের মানুষদেরকে বেধব মারছিল পুলিশরা, সাথে ত্যাগীকেও। অনেক মানুষ মারাও যাচ্ছিল। এদিকে ওই লোকটাকে ফলো করতে করতে অনেক দূর চলে আসে মিশ্রা। তখন সেই ছেলেটা একটা গাড়িতে উঠে চলে যেতে থাকে। তারপরে ওদের পিছে পিছে দৌড়াচ্ছিল মিশ্রা। কিছুক্ষণ পরেই দেখা যায় গাড়ির মধ্যে থেকে কেউ একজন গুলি চালায়। সেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তখন ওখান থেকে মিশ্রা তাড়াহুড়ো করে চলে আসে গ্রামে। দেখতে পায় গ্রামের অবস্থা খুবই বাজে। অনেক মানুষ মারা গেছে, সাথে কত লোক যে আহত হয়েছে তার তো কোনো হিসেবই নেই। অনেক বাড়ি পুড়িয়ে দিয়েছে আর এখন পর্যন্ত বাড়িঘর ভাঙচুর করছিলই। হঠাৎ করেই তার চোখ গিয়ে পড়ে ত্যাগীর ওপর। কয়েকটা গুলি খেয়ে মাটিতে পড়েছিল ত্যাগী। তখন একটা বাইকে করে ওকে পিছনে ওর সাথে বেঁধে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে মিশ্রা। এই যাত্রায় বাঁচিয়ে নেয় ত্যাগীকে, কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায় ওর। হাসপাতালে বাকি আরও গ্রামবাসীকেও আনা হয়। সেখানে জানকেও এসে বসেছিল। ও মনে মনে ভাবছিল যে নিজের জানের তোয়াক্কা না করেই জলিরা দুজনে ওদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এতে সে অনেক খুশি। তবে ত্যাগীর এমন বাজে অবস্থা হয় অনেক কান্নাও করছিল। এভাবেই কেটে যায় কয়েকদিন। দেখতে দেখতে পরের শুনানির ডেট চলে আসে। দেখা যায় কোর্টরুমের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো হচ্ছিল। আসলে ট্রায়াল হিসেবে ক্যামেরাগুলো লাগানো হচ্ছিল। এই কেসটা ওরা লাইভ করবে। অনেকগুলো ক্যামেরা ছিল, তার মধ্যে মেন 2টা ক্যামেরা হলো একটা থাকবে জাজের দিকে আর আরেকটা থাকবে অ্যাডভোকেটের দিকে। তখন নিজের ক্যামেরাটা খুব ভালোভাবেই সেট করে নেয় সুন্দরলাল। তারপর চাঞ্চালকে ফোন দিয়ে জানায় আজকে কিন্তু আমি লাইভ করব, তো তুমি কিন্তু অবশ্যই দেখবে। আর যতবারই ক্যামেরার দিকে তাকিয়ে আমি হাসবো তুমি ভেবে নিবে যে তোমার কথা মনে করেই আমি হাসছি। কিছুক্ষণের মধ্যেই কোর্টের সময় প্রায় হয়েই আসে। দেখা যায় জানকীকে তার স্কুটারে করে নিয়ে আসে মিশ্রা। আর ত্যাগীর অবস্থা অনেক খারাপ হওয়াতে সে উপস্থিত হতে পারে না কোর্টে। আজকে ফাইনাল হিয়ারিং হওয়াতে কোর্টে হারি ভাই উপস্থিত হয়েছিল। দেখতে দেখতে কোর্টরুমটা পুরো হয়ে যায় মানুষ দিয়ে।
হারি ভাইকে দেখে তো সুন্দরলাল বলে ওঠে, স্যার আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান, যদিও আপনার মতো বড় মানুষের জন্য এই জায়গা নয়, তারপরে আপনার একটু কষ্ট হলেও থাকুন। তারপর শুরু হয়ে যায় শুনানি। প্রথমে বলতে শুরু করে বিক্রম, আগের দিন তো কেসের সবকিছু প্রায় শেষই হয়ে গিয়েছিল, তো আজকে আপনার ডিসিশনটা জানিয়ে দিন স্যার। কিন্তু সুন্দরলাল বলে যে না, ওই গ্রামে যা ঘটে গিয়েছে তারপরে আমার অনেক কিছু জানার আছে। সেদিন কেসটা যেভাবে শেষ হয়েছিল আজকে ওইভাবে আর শুরু হয়নি, তো ফুল শুনানি শেষ হবে তারপর আমি আমার ডিসিশন দেব। তখন বিক্রম ডক্টর মিলান দেশাইকে কাঠগড়ায় ডাকে। ইনি আসলে দেশের অনেক বড় মাপের একজন ইকোনমিস্ট। তিনি ওই গ্রামটা নিয়ে একটা সার্ভেও করেছিলেন, সেটার উপর একটা বইও লিখেছেন। তখন দেশাই জানায় ওই গ্রামটা ছিল অনেক গরিব, সেখানে মানুষের কৃষিকাজ করে তাদের দিন পার করতেই পারছিল না। এমনই যদি আরো কয়েক বছর যেত তাহলে অনেক মানুষই মারা যেত নিজে নিজেই। তো ওদের সবচাইতে ভালো ব্যাপার এটাই যে ওখানে ইন্ডাস্ট্রি করা হোক, শুধুমাত্র কৃষি দ্বারা এখন আর জীবনযাপন করা পসিবল না। তো এই জন্য হারি ভাই যেটা করেছে সেটা মহৎ কাজ। ওটা উন্নত হলে তো গ্রামবাসীরই লাভ, তারা জমির বিনিময়ে অনেক টাকা পাবে এবং সাথে কাজও করতে পারবে। তারপর আবার বিক্রম বলা শুরু করে, স্যার আমাদের দেশের অবস্থা খুব বাজে। আসলে আমাদের দেশের মানুষ চায় না যে দেশ উন্নত হোক। এখানে রিসোর্স আছে, আমরা চাইলেই ভালো ভালো দেশকে টক্কর দিতে পারি, আর এটা একমাত্র পসিবল হবে দেশে যদি বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রি হয়। এই জন্য তো কিছু মানুষের স্যাক্রিফাইস দিতেই হবে আমাদের। এটা বলেই তার কথা শেষ করে বিক্রম। এবার মিশ্রার পালা। সেও ডেকে নেয় দেশাইকে, বলে আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন তো, আপনি কি গোটা দেশের সার্ভে করেন নাকি যেখানে যেখানে হারি ভাই ইন্ডাস্ট্রি করতে চায় সেখানে সেখানে আপনি সার্ভে করেন? এটা শুনে সেখানে থাকা হতবাক হয়ে যায় সবাই। কি বলতে চান আপনি? তখন অনেকগুলো রেফারেন্স দেয় মিশ্রা। যে যে জায়গায় হারি ভাই ইন্ডাস্ট্রি করতে গেছে সেই সেই জায়গাতেই শুধুমাত্র সার্ভে করেছে দেশাই, এই জন্য তাকে ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রির এজেন্ট বলে। কিন্তু এটাতে অবজেক্ট জানায় বিক্রম। তখন নিজেকে শুধরে বলে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রির দালাল। এটাতে আরও রাগান্বিত হয়ে যায় সে। কিন্তু মিশ্রা তার পয়েন্টগুলো দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে সে যা বলছে সবকিছুই সত্য। ওর কথা বলা প্রায় শেষই, তখনই ওকে একজন এসে জানায় একটা উইটনেস আসবে। তখন সুন্দরলালের থেকে 10টা মিনিট চায় সে, কিন্তু কোনোভাবে ওকে 10 মিনিট দিতে রাজি হয় না সুন্দরলাল। তখন নিজের রূপ দেখায় মিশ্রারা অনেক করে কাকুতি মিনতি করতে থাকে। এমনকি এক পর্যায়ে বলে আমার খুব বাথরুম চাপ দিয়েছে স্যার, তো আমি কাজটা সেরে আসি, ততক্ষণে যদি না আসে তাহলে আপনি আপনার জাজমেন্টটা দিয়ে দিবেন। সুন্দরলালও রাজি হয়ে যায়, কিন্তু এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় হারি ভাই, আর বলে তোমার মতো জোকারকে কে বসিয়েছে এই জাজের জায়গায়, আর এই রুমটাকে একটা টয়লেট? তুমি আসলে একটা বোকা মানের জাজ। তোমাদের জন্য এই দেশের জুডিশিয়াল অবস্থা এত বাজে, তোমাকে আমি দেখে নেব, তোমার নামে আমি কমপ্লেন করব। ওনার মুখে এমন কথা শুনে হারি ভাইয়ের উপরে অনেক রাগান্বিত হয়ে যায় সুন্দরলাল। বলে যা বলেছেন ঠিক আছে, আর একটা কথাও বলবেন না আপনি, আর যদি কিছু বলেন তাহলে আপনাকে এখানে আমি ধরিয়ে দিব পুলিশ দিয়ে। আর আপনার যত টাকা পয়সাই থাক না কেন, আজকে তো শুক্রবার, তো সোমবারের আগে আপনি জামিন পাবেন না। তারপর সবাইকে 10 মিনিটের বিরতি দেয়, শুধুমাত্র হারি ভাইকে ছাড়া। এমনকি ওর পাশে 2টা কনস্টেবলও দিয়ে দেয় ওকে পাহারা দেওয়ার জন্য, সে যেন কোনো কথাও না বলতে পারে। সেখান থেকে মিশ্রা সোজা চলে আসে বাহিরে, দেখতে পায় একটা অ্যাম্বুলেন্স, সেটার ভেতরেই ছিল ত্যাগী এবং ডিএম। তারপর একটা স্ট্রেচারে করে ডিএমকে কোর্টরুমের ভেতরে আনা হয়। তখন ওনাকে প্রশ্ন করতে থাকে মিশ্রা। আস্তে আস্তে হারি ভাইদের সকল তথ্যই ফাঁস করতে থাকে ডিএম। টাকা দিয়েও কি করবে, তাকেই তো আজকে হারি ভাইরা মেরে ফেলতে গিয়েছিল, এজন্য আস্তে আস্তে সবকিছুই বলে দেয়। তখন সুন্দরলাল বিক্রমকে বলে তোমার কি কিছু বলার আছে? অনেক চিন্তা ভাবনা করে বিক্রম বলে যে না, আমার কিছুরই বলার নেই স্যার। এবার মিশ্রাকে ফাইনাল কথা বলার সুযোগ দেয় জাজ। তখন মিশ্রা বলে আমার সিনিয়র ত্যাগী বলবে ফাইনাল কথা, আর নিজের কোটটাই দেয় ওনাকে। কথা বলতে শুরু করে ত্যাগী। বিক্রম স্যার যেটা বলেছে সেটার সাথে আমি সহমত। দেশের উন্নতি করার জন্য কিছু মানুষের স্যাক্রিফাইস তো প্রয়োজন। তো দিল্লিতে একটা সরকারি প্রজেক্ট হতে যাচ্ছে, যেটার জন্য প্রায় সকল জমি কেনা শেষ। এখন শুধুমাত্র একজনের বাড়ি বাকি, সেটা যদি সরকার পেয়ে যায় তাহলে এই প্রজেক্টটা কমপ্লিট হবে। তখন একটা ছবি বের করে, এটা আসলে হারি ভাইয়ের আলিশান মেনশনের ছবি। তখন ওনার কাছে গিয়ে বলে আপনি কি আপনার বাড়িটা দেশের উন্নতির জন্য দিবেন? কিন্তু হারি ভাই ছবিটা নিয়েই ছিঁড়ে ফেলে, আর অনেক রাগান্বিত চোখে তাকায় ওর দিকে। এবার ত্যাগী আরেকটা ছবি বের করে, বলে আগেরটা না পেলে সমস্যা নেই, এটা পেলেও চলবে। এটা ছিল আসলে বিক্রমের বাড়ির ছবি। তখন বিক্রমকে বললে সেও রাজি হয় না। তারপর আরেকটা ছবি বের করে ত্যাগী, এটা ছিল আসলে সুন্দরলালের বাড়ির ছবি। ওনাকে দেখিয়ে বলে আপনি আপনার বাড়িটা সরকারকে দিলেই কিন্তু প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, তো দেশের জন্য তো আপনি এটুকু করতেই পারেন, আপনাকে 3 গুণ দাম দেওয়া হবে। কিন্তু কোনোভাবেই রাজি হয় না জাজ, আর জানায় 3 গুণ কেন, 10 গুণ দিলেও আমি বিক্রি করব না, এটাই আমার শেষ কথা। তখন ত্যাগী বলে ওঠে বাহ, আপনারা চাইলে আপনাদের প্রপার্টি বিক্রি করবেন, না চাইলে না করবেন, কিন্তু জানকীদের তো সেই রাইটস নেই, কারণ তারা তো গরিব।
এটাতে সবার আর বুঝতে বাকি থাকে না যে এতক্ষণ এতটা নাটক কেন করছিল ত্যাগী। এরপর জাজ তার ডিসিশন জানিয়ে দেয়, ওই গ্রামবাসীদের যাদের যাদের জমি নেওয়া হয়েছিল সবার জমি সবাইকে ফিরিয়ে দেওয়া হবে, সাথে ওদের ক্ষতিপূরণ হিসেবে টাকাও দেওয়া হবে। আর সেদিন ওই গ্রামে যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটার জাজ করার জন্য একটা কমিটিও বানিয়ে দেয়। যারা ওই ব্যাপারটায় দোষী তাদের সবাইকেই সাজা পেতে হবে। অনেক লড়াই এবং স্ট্রাগলের পরে গ্রামের মানুষ এখন ফ্রি হলো। এতে দুই জলিকে ওরা মন ভরে দোয়া করে, আর পুরো গ্রামে চলছিল একদম উৎসবমুখর পরিবেশ। এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।